ভয়ের রাজ্যে আপনাকে আবারও স্বাগত। আমি আপনাদের হোস্ট অশরীরী। রাত 10টা মানেই অশরীরীর রাত। আর আজ রাতের এপিসোড 11তে আমরা ডুব দেব এমন 4টি গহীন আতঙ্কে, যেখানে বাস্তবতা আর অতীত বাস্তবতার সীমানা ধুয়ে মুছে যায়। আজকের প্রতিটি ঘটনায় আমাদের শ্রোতাদের জীবনের টাটকা রক্তমাখা অভিজ্ঞতা। প্রতিটি ঘটনাই সত্য, প্রতিটি আওয়াজই এখনও তাদের কানে বাজে। শক্ত হয়ে বসুন, কারণ আজকের ঘটনাগুলো আপনাকে নিয়ে যাবে একেবারে শ্মশানের গহীনে। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা দয়া করে সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথম ঘটনা, মৃত্যুর ফোন লগ। এই অস্বাভাবিক ও হৃদয় বিদারক ঘটনাটি আমাদের পাঠিয়েছেন চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা তানভীর আহমেদ। অসংখ্য ধন্যবাদ তানভীর ভাইকে তার এই জীবন বদলে দেওয়া অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। তানভীর আহমেদ, বয়স 35, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার সহকর্মী এবং প্রাণের বন্ধু ছিলেন জিশান। গত বছরের 22শে নভেম্বর এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় জিশান নিহত হন। মরদেহ শনাক্ত করতে কয়েক ঘন্টা লেগেছিল। তানভীর সেই মরদেহ দেখেছেন, চিতায় দাহ করতে সহায়তা করেছেন। শোক কাটিয়ে উঠতে তার মাসের পর মাস লেগেছে। একটি ব্যাপার তার মনে বিস্ময়ের সৃষ্টি করেছিল। দুর্ঘটনাস্থলে জিশানের স্মার্টফোনটি পাওয়া যায়নি, যা তার সর্বক্ষণের সঙ্গী ছিল। ঘটনার শুরু 2024 সালের 15ই জানুয়ারি রাত 11:47। তানভীর একা ফ্ল্যাটে ল্যাপটপে কাজ করছিলেন। হঠাৎ তার আইফোনে একটি ভিডিও কলের রিংটোন বেজে উঠল। কলে আসা আইডি দেখে তার শ্বাস আটকে গেল। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল ইনকামিং ফেস টাইম জিশান মিয়া। তার সেই পুরনো কন্ট্যাক্ট ফটোই ছিল জিশানের হাসি মুখ। তানভীরের হাত কাঁপতে লাগল। সম্ভবত হ্যাকিং বা কেউ মজা করছে এমন ভেবে তিনি স্ন্যাপচ্যাট কিংবা অন্য কোনো মাধ্যম দিয়ে কন্ট্যাক্ট করে দেখলেন জিশানের প্রোফাইলগুলি নিষ্ক্রিয়। তিনি সাহস করে কলটি রিসিভ করলেন। স্ক্রিন প্রথমে সম্পূর্ণ অন্ধকার ছিল, শুধু শোনা যাচ্ছিল ভারী ভেজা শ্বাস প্রশ্বাসের শব্দ, যেন কেউ পানির নিচ থেকে শ্বাস নিচ্ছে। হু হাস হাস হু। তারপর হঠাৎ স্ক্রিনে আলো আসলো। দৃশ্যটি ছিল অত্যন্ত ঝাঁকুনিযুক্ত, অন্ধকার, কিন্তু চেনা যায় সেটি একটি ট্রেনের কামরার ভিতর, যেখান থেকে জানালা দিয়ে দ্রুত ছুটে যাওয়া আলো অন্ধকার দেখা যাচ্ছে। এটা ছিল জিশানের ফোনের ফ্রন্ট ক্যামেরার দৃশ্য, যেন ফোনটি তার হাতেই ধরা আছে। তারপর একটি কর্কশ ও যন্ত্রণায় কাতরানো কণ্ঠস্বর ভেসে এলো। শব্দগুলো যেন ভাঙা কাঁচের মতো বের হচ্ছিল। তান ভীর, দেরি হয়ে গেছে, আমার পায়ে কিছু চেপে আছে, খুলে দে। ভিডিও কলটি হঠাৎ করেই কেটে যায়। তানভীরের গা শিউড়ে উঠল। সে পুলিশকে ফোন করার কথা ভাবল, কিন্তু কি বলবে? মৃত বন্ধুর ফেস টাইম কল পেয়েছি। পরের দিন সে জিশানের পরিবারের সাথে যোগাযোগ করে। তার বিধবা স্ত্রী সাইদা আপু কেঁদে ফেলেন। তিনি জানান জিশানের ফোনের লোকেশন সর্বশেষ দেখা গিয়েছিল দুর্ঘটনাস্থলে, তারপর তা বন্ধ হয়ে যায়। ফোন কোম্পানির কাছেও তথ্য চাওয়া হয়েছিল, কিন্তু তারা কোনো সাহায্য করেনি। অনুসন্ধান। তানভীর আর স্থির থাকতে পারল না। সে দুজন সাহসী বন্ধুকে নিয়ে 1 সপ্তাহ পরে রাতের অন্ধকারে সেই দুর্ঘটনাস্থলে পৌঁছায়, চট্টগ্রামের একটা নির্জন রেল সেকশনে। টর্চ লাইট নিয়ে তারা সেই বাঁকটায় গেল যেখানে ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল। মাটিতে এখনও কিছু ধ্বংসাবশেষ পড়েছিল। হঠাৎ তানভীরের ফোনে আবার একটি নোটিফিকেশন আসলো। জিশান মিয়া আপনার লোকেশন শেয়ার করছেন, হিয়ার। একটি গুগল ম্যাপস লোকেশন লিঙ্ক, যা তাদের ঠিক একটি নির্দিষ্ট বিন্দুতে নিয়ে গেল। রেল লাইন থেকে প্রায় 20 ফুট দূরে একটি ড্রেনেজ পাইপের পাশে। ডর না পেয়ে তারা খনন শুরু করল। মাটি আলগা ছিল। প্রায় 3 ফুট গভীরে খুঁড়ে তারা যা পেল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। একটি পলিথিনে জড়ানো জিশানের স্যামসাং ফোন, স্ক্রিন ফাটা কিন্তু চার্জ ছিল। তার একটি আংটি এবং সবচেয়ে ভয়াবহ একটি মানব পদার্থের অংশ, সম্ভবত পা, যা ভারী লোহার পাতের নিচে চাপা পড়ে থেকে সেখানে স্থানান্তরিত হয়েছিল দুর্ঘটনার সময়। ধ্বংসাবশেষ সরানোর সময় কেউ এটি লক্ষ্য করেনি। ফোনটি অন করতেই লোকেশন শেয়ার সার্ভিস বন্ধ হয়ে গেল।
ফোনের গ্যালারিতে শেষ ভিডিওটি ছিল দুর্ঘটনার মুহূর্তের ঝাঁকুনি, চিৎকার আর তারপর অন্ধকার। কিন্তু অডিওতে স্পষ্ট শোনা গেল জিশানের শেষ কথাগুলো, আমার পা আটকে গেছে, সাহায্য, তানভীর, বলে দিও। তানভীর এবং বন্ধুরা স্থানীয় কর্তৃপক্ষকে ডাকল। পোস্টমর্টেম রিপোর্টে নিশ্চিত হয় ওই পায়ের অংশটি জিশানেরই। ঘটনাটি পুলিশ রিপোর্টে উঠল, কিন্তু ফেস টাইম কলের ব্যাপারটি তারা উড়িয়ে দেয় টেকনিক্যাল গ্লিচ বলে। কিন্তু তানভীর জানে সত্যি এটা গ্লিচ ছিল না। তিনি বলেন, তার কণ্ঠে এখনও আতঙ্ক। জিশান জানত আমি তার ফোনের পাসকোড জানি। সে চেয়েছিল আমি তার ফোন খুঁজে পাই, যাতে ওর শেষ কথাগুলো, ওর প্রয়াণের সাক্ষী আমরা পাই। আর আমি পেয়েছি। এখনও প্রতি মাসের 15 তারিখ রাতে 11:47 আমার ফোনে একটি মিসড কল আসে। নাম্বারটি দেখায় প্রাইভেট। আমি কখনো রিসিভ করি না, কিন্তু আমি জানি সে নিশ্চিন্ত হতে পারেনি, এখনও আটকা পড়ে আছে। আপনার আশেপাশের নীরবতাটা কি অনুভব করতে পারছেন? এটি শুধুমাত্র নীরবতা নয়, এটি অপেক্ষার ধ্বনি। এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। এবার যাওয়া যাক আজকের দ্বিতীয় ঘটনায়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এবার চলুন একটি শিশুর নির্দোষ আত্মার করুণ ও ভয়ঙ্কর ডাকে সাড়া দেই। দ্বিতীয় ঘটনা, ছায়া শিশুর সাথী। এই মর্মস্পর্শী ও আতঙ্ককর অভিজ্ঞতাটি আমাদের পাঠিয়েছেন রাজশাহীর এক প্রাইভেট টিউটর স্নেহা দাস। অসংখ্য ধন্যবাদ স্নেহাকে তার পরিবারের ওপর দিয়ে আসা এই দুঃস্বপ্নের কথা বলার জন্য। স্নেহা দাসের পরিবার একটি পুরনো বাড়িতে বসবাস করে, যা তার দাদুর সময় কেনা। পরিবারে স্নেহা, তার স্বামী এবং তাদের 6 বছরের মেয়ে অনন্যা। গত ডিসেম্বর থেকে অনন্যার মধ্যে অদ্ভুত আচরণ দেখা যায়। সে তার খেলার ঘরে বসে দীর্ঘক্ষণ একা একা কথা বলতো, যেন কারো সাথে গুপ্ত আলাপ করছে। প্রথমে তারা ভেবেছিল কনিষ্ঠা নামক একটি কাল্পনিক বন্ধু, কিন্তু ধীরে ধীরে অনন্যা রাতে জাগতে শুরু করে, ভয়ে চিৎকার করে। সে বলতো, মা, সেই ছোট ভাইটি এসেছে, সে ভিজে, সে কাঁদে, সে আমার বিছানায় উঠতে চায়। স্নেহা কিছু দেখতেন না, তবে ঘরে তীব্র এক আর্দ্রতা ও মাটির গন্ধ পেতেন। এক রাতে অনন্যার গলায় হালকা নীলচে আঙুলের দাগ দেখতে পান, যেন কোনো ছোট হাত তাকে চেপে ধরেছে। স্নেহা স্থানীয় গুণিনের শরণাপন্ন হন। তিনি কিছু মন্ত্র পড়েন, তাবিজ দেন, কিন্তু কোনো কাজ হয়নি, বরং অবস্থা খারাপ হতে থাকে। পারিবারিক ছবিতে অনন্যার পাশে একটি অস্পষ্ট ছোট্ট ঝাপসা ছায়া দেখা যেতে শুরু করে, যেন আরেকটি শিশু। অনন্যার স্বাস্থ্য ভেঙে পড়ে, সে জ্বর নিয়ে শয্যাশায়ী হয়। ডাক্তাররা কিছুই পাচ্ছিলেন না। গবেষণা ও আবিষ্কার। স্নেহা স্থানীয় গুরুজিদের সাহায্য চাইলেন। এক প্রবীণ গুরুজি, যিনি এই এলাকার ইতিহাস জানতেন, তিনি এলেন। তিনি বাড়ি ঘুরে দেখলেন এবং বললেন, এটা কোনো দুষ্ট আত্মা নয়, এটা একটি হারিয়ে যাওয়া, ভয় পেয়ে থাকা শিশু আত্মা। এটি আশ্রয় চাইছে। গুরুজির নির্দেশনায় স্নেহা এলাকার প্রবীণদের সঙ্গে কথা বলতে লাগলেন। অবশেষে এক 90 বছর বয়সী প্রতিবেশী দাদির কাছ থেকে তিনি একটি নৃশংস ইতিহাস জানতে পারলেন। প্রায় 60 বছর আগে এই বাড়িতে আগে যে পরিবার থাকত, তাদের 4-5 বছরের একটি ছেলে ছিল, নাম নিখিল। এক ভয়াবহ বর্ষার রাতে বাড়ির পেছনের ডোবায় সে পড়ে যায় এবং ডুবে মারা যায়। তার দেহ 2 দিন পর উদ্ধার হয়। পরিবার শোকাতুর হয়ে বাড়িটি বিক্রি করে দেয় এবং চলে যায়। লোককথা আছে, নিখিলকে তার প্রিয় খেলনা, একটি টিনের গাড়ি ও লাল বল সাথে দাফন করা হয়েছিল বাড়ির আমতলায়। গুরুজি নির্দেশ দিলেন সেই আম গাছটার নিচে, যা এখন একটি বড় জাম গাছ, সন্ধ্যার পর কিছু ভালো উদ্দেশ্য করা হোক। স্নেহা, অনন্যা এবং স্বামী মিলে সেখানে গেলেন। তারা দুধ, মধু, অনন্যার কিছু নতুন খেলনা এবং একটি ছোট্ট মোমবাতি জ্বালালেন। গুরুজি কিছু প্রার্থনা করলেন আর অনন্যাকে বললেন, বাবা, নিখিলকে বলো যে সে যেন শান্তিতে যেতে পারে, আমরা তাকে ভালোবাসি। অনন্যা জ্বর ভাব নিয়েই বলল, নিখিল বলছে সে আমাদের সাথে থাকতে চায়, সে একা ভয় পায়। গুরুজি ধীরে বললেন, বলো সে যেন তার মা বাবার সাথে থাকে, তারা তার জন্য অপেক্ষা করছে। অনন্যা কিছুক্ষণ চুপ থেকে বলল, সে হাসছে, সে চলে যাচ্ছে, সে বলে ধন্যবাদ আর বাই বাই। সেই রাত থেকে অনন্যা ধীরে ধীরে সুস্থ হতে লাগলো, তার গলার দাগ মিলিয়ে গেল। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়, স্নেহা বলেন। নিখিল হয়তো চলে গেছে, কিন্তু সে আমাদের ছেড়ে যায়নি সম্পূর্ণ। এখনও মাঝে মাঝে, বিশেষ করে বৃষ্টির রাতে, আমরা শুনতে পাই দোতলার করিডোরে 2টি শিশুর দৌড়াদৌড়ি ও হাসির শব্দ। আমাদের বাড়ির নিরাপত্তা ক্যামেরায় কখনো কিছু ধরা পড়েনি, কিন্তু একবার ভোরে আমি রান্নাঘরে গিয়ে দেখি ফ্লোরে ছোট ছোট ভেজা পায়ের ছাপ, যা শোবার ঘর থেকে বারান্দা দিয়ে রান্নাঘরে গেছে, এবং সেখানে ফ্রিজের দরজা খোলা। ভেতরে অনন্যার জন্য রাখা স্ট্রবেরি মিল্কশেকের বোতলটি নড়ছিল, যেন কেউ এইমাত্র তা নাড়িয়েছে।
আর ফ্লোরে জাম গাছ থেকে পড়া একটি ভেজা জাম পাতার পাশে ছিল একটি ছোট পাথুরে মরিচা ধরা টিনের গাড়ি, যা এই বাড়ির কোথাও ছিল না। স্নেহা সেটি রেখে দিয়েছেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি নিখিল আমাদের রক্ষাকর্তা শিশু আত্মা হয়ে গেছে। সে অনন্যাকে কোনো ক্ষতি করে না, বরং মাঝে মাঝে দেখা দেয় শুধু এটা জানানোর জন্যেই যে সে আছে। কিন্তু সেই ভেজা পায়ের ছাপ দেখলে এখনও আমার হৃৎপিণ্ড যেন থেমে যায়। সত্যি অসাধারণ ছিল দ্বিতীয় ঘটনাটি। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। রাত 10টা মানেই অশরীরীর রাত। এবার চলুন সেই ভয়ঙ্কর গহ্বরে, যেখানে একজন ওঝা নিজের জীবন বাজি রেখে এক প্রেতশক্তির সাথে যুদ্ধ করেছিলেন এবং যা তাকে চিরতরে পাল্টে দিয়েছে। তৃতীয় ঘটনা, যেখানে ওঝাই হয়ে গেল শিকার। এই অকল্পনীয় রক্ত হিমকর অভিজ্ঞতাটি সরাসরি আমাদের কাছে পাঠিয়েছেন উত্তরবঙ্গের এক নামকরা ওঝার পুত্র, নিজেকে অরুণাভ বলে পরিচয় দিতে চান। অসংখ্য ধন্যবাদ অরুণাভকে তার বাবার এই শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর কেসটি আমাদের কাছে উন্মোচিত করার জন্য। অরুণাভের বাবা কর্নেল উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় পরিচিত এক সিদ্ধ ওঝা, 40 বছরের অভিজ্ঞতা। অরুণাভ নিজেও বাবার কাছ থেকে অনেক কিছু শিখেছেন, কিন্তু 2023 সালের অক্টোবরে যে ঘটনাটি ঘটে তা তাদের পরিবারের জীবনই বদলে দেয়। কেসটি আসে দিনাজপুরের একটি প্রত্যন্ত গ্রাম থেকে। একটি জরুরি খবর আসে, এক কৃষক পরিবারের 22 বছরের ছেলে রবিন আকস্মিকভাবে পাগলের মতো আচরণ শুরু করে। সে অমানসিক শক্তি দেখায়, পশুর মতো গর্জন করে, গাছের ডাল ভাঙে এবং গভীর রাতে কবরস্থানের দিকে ছুটে যায়। গ্রামের 2 ওঝা ইতিমধ্যে ব্যর্থ হয়েছেন, একজনের স্বাস্থ্য ভেঙে পড়েছে। কর্নেল ও অরুণাভ সেখানে পৌঁছান। বাড়িটা ছিল গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বটগাছের পাশে। রবিনকে দেখামাত্র কর্নেলের মুখ শুকিয়ে গেল। তিনি অরুণাভকে বললেন, এটা সাধারণ বাধা নয়, এটা হলো ভূতর, একটি শক্তিশালী স্থানভুক্ত আত্মা। রবিনের চোখ ছিল লাল, মুখ বিকৃত, আর তার গলা দিয়ে কথা বের হচ্ছিল এক বৃদ্ধ কর্কশ পুরুষের কণ্ঠে, যেটি স্থানীয় ভাষায় গালিগালাজ করছিল এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছিল। প্রথম রাতের যুদ্ধ। কর্নেল তার সমস্ত জ্ঞান কাজে লাগালেন। তিনি বিশেষ মন্ত্র পড়লেন, ধূনা দিলেন, পূজা করলেন, লোহার দা দিয়ে বায়ু কাটলেন। রবিন চিৎকার করতে লাগল এবং শেষ পর্যন্ত নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ল। মনে হচ্ছিল সফলতা মিলেছে। কর্নেল সতর্ক করে দিলেন, এটা সাময়িক, আসল কাজ এখন বাকি। দ্বিতীয় রাত। বিভীষিকা জাগে। মধ্যরাতে অরুণাভ হঠাৎ তার বাবার ঘর থেকে ভয়ানক আর্তনাদ শুনতে পায়। দৌড়ে গিয়ে দেখে কর্নেল বিছানা থেকে উঠে দাঁড়িয়ে, কিন্তু তার চোখ দুটি সম্পূর্ণ সাদা। তার গলার স্বর ছিল সম্পূর্ণ ভিন্ন, ওই একই কর্কশ বিদ্রুপপূর্ণ কণ্ঠ যেটি রবিনের মুখ দিয়ে কথা বলছিল আর দিনাজপুরের ভাষায় গালিগালাজ করছিল এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছিল। ছোট ওঝা, তোর বাপের দেহেই আমি ঢুকেছি, তোকে দিয়ে দেখাবো আসল শক্তি কাকে বলে। বলেই ভূতর কর্নেলকে অসম্ভব শক্তিতে শূন্যে উঠিয়ে দেওয়ালে আছড়ে ফেলে। অরুণাভের পাজরে প্রচণ্ড ব্যথা হয়। তারপর সেই আত্মা কর্নেলের মুখ দিয়ে ইতিহাস বলতে শুরু করে। সে ছিল ওই জমির আসল মালিক, একজন দুর্বৃত্ত জমিদার গুপ্ত, যে 1947 সালে দাঙ্গার সময় সপরিবারে নিহত হয় এবং সেই জমিতেই তার অসম্মানজনক সমাধি হয়। সেই জমির দখল নেওয়া প্রত্যেকের ওপর প্রতিশোধ নেয়। সে বলল, রবিনের দাদা আমার কবর ভেঙে সেখানে চাষ করেছিল, আমি তার বংশ নিশ্চিহ্ন করব। এবার তোর বাবা, তারপর তুই। চূড়ান্ত সংঘাত ও মূল্য। অরুণাভ প্রচণ্ড ব্যথা সত্ত্বেও তার বাবার শেখানো এক সর্বোচ্চ স্তরের মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের একটি গুপ্ত সংস্করণ পড়তে শুরু করে এবং বাবার গায়ে রক্ষাকারী ভস্য ছিটিয়ে দেয়। তার বাবা কর্নেল লড়াই করতে লাগলেন। 2টি সত্তা একটি দেহে সংঘর্ষে লিপ্ত হয়। শেষ পর্যন্ত কর্নেলের মুখ দিয়ে একটি অমানসিক চিৎকার বের হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। রবিনের ঘর থেকেও একই সময় চিৎকার ভেসে আসে। পরিবারের লোকেরা এসে দেখে রবিন জ্ঞান হারিয়েছে, কিন্তু তার মুখ দিয়ে কালো রক্ত বের হচ্ছে, আর কর্নেলের অবস্থা গুরুতর। পরের 3 দিন কর্নেল জ্ঞানে ফিরলেন না। যখন ফিরলেন তিনি কথা বলতে পারছেন না, তার শরীরের ডান পাশ অবশ, তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছেন। অনুসন্ধান ও নিশ্চিতকরণ। স্থানীয়রা সেই জমিদার গুপ্তের ইতিহাস নিশ্চিত করল। রবিনের দাদার সময়ে সেখানে একটি অসম্পূর্ণ কবর ছিল বলে জানা যায়। রবিন সুস্থ হয়ে উঠল, কিন্তু পরিবারটি গ্রাম ছেড়ে চলে গেল। কর্নেল এখন শয্যাশায়ী। অরুণাভ বলেন, আমার বাবা জিতেছিলেন, কিন্তু শরীর দিয়ে মূল্য দিয়েছেন। ওই আত্মাটি ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার শেষ প্রচেষ্টায় আমার বাবাকে নিয়ে গেছে। তিনি আর কখনো এই পেশায় ফিরে যাননি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? অরুণাভ জিজ্ঞেস করলেন। তার কণ্ঠ কাঁপছিল। যেদিন আমরা ফিরে আসি, আমাদের বাড়ির দরজায় কালো পায়ের ছাপ ছিল,
আর আমার বাবার অসুস্থ হওয়ার পর প্রতি অমাবস্যার রাতে আমাদের ছাদের উপর দিয়ে ভারী লোহার শিকল টেনে নেওয়ার মতো আওয়াজ শোনা যায়। আমার বাবা তখন ভয় পেয়ে চোখ বড় বড় করে তাকান, কিন্তু কিছু বলতে পারেন না। আমি জানি ওটা শুধু শব্দ নয়, ওটা একটি সতর্কবার্তা, হয়তো গুপ্তের কোনো সহচর অথবা আমাদের পিছু নেওয়া আরেকটি কিছু। চমৎকার ছিল আজকের তৃতীয় ঘটনাটি। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়, সত্যি ভৌতিক ঘটনা। আপনিও আমাদের ইমেলে পাঠাতে পারেন আপনার সাথে অথবা আপনার আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা হলো ashoririGhost@gmail.com। রাত 10টা মানেই অশরীরীর রাত। আর এখন চলুন চূড়ান্ত ঘটনাটিতে, যেখানে বাস্তবতা নিজেই ভেঙে পড়েছিল এবং একজন মানুষ তার নিজের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হয়েছিল, নিজেকে। চতুর্থ ঘটনা, দর্পণের আয়না। এই মনস্তাত্ত্বিক আতঙ্কের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন খুলনার এক কলেজ ছাত্রী তাহসিনা রহমান। অসংখ্য ধন্যবাদ তাহসিনাকে তার বন্ধুর এই ভেঙে পড়া বাস্তবতার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। তাহসিনার বন্ধু সাফা ছদ্মনাম এবং সাফার ছোট বোন সাবা, তারা দুজনেই খুলনা শহরে একটি পুরনো ফ্ল্যাটে থাকে। গত নভেম্বরে তাদের বাসায় অদ্ভুত ঘটনা শুরু হয়। প্রথমে ছোটখাটো জিনিসপত্র গায়েব হতো, চাবি, আয়না, লিপস্টিক। তারপর তারা রাতে শব্দ শুনত, পায়ের শব্দ, দরজা খোলার শব্দ, কিন্তু কাউকে দেখতে পেত না। বিষয়টা ভয়ঙ্কর রূপ নেয় যখন সাবা একদিন সকালে উঠে দেখে তার বিছানার পাশে একজোড়া ভেজা মোজা, কিন্তু সে বা সাফা কেউই রাতে বাইরে যায়নি। আরও ভয়াবহ হলো, সাবা প্রায়ই বলতো সে তার রুমে নিজেকে দেখতে পাচ্ছে, একদম তার মতো দেখতে কেউ বিছানার কোণে বসে আছে, নিঃশব্দে তাকিয়ে আছে। কিন্তু যখন সে মাথা ঘুরিয়ে আবার তাকায়, কেউ থাকে না। বিভক্তি শুরু হয়। সাফা প্রথমে ভেবেছিল সাবার মানসিক সমস্যা হচ্ছে, কিন্তু এক সন্ধ্যায় রান্নাঘরে থাকা অবস্থায় সাফা স্পষ্ট দেখতে পেল কিচেন কাউন্টারের শিনিং স্টেইনলেস স্টিলের প্যানেলের রিফ্লেকশনে তার নিজের পেছনে আরেকজন দাঁড়িয়ে আছে। একদম তার মতো চুল, তার মতো পোশাক, কিন্তু মুখ সম্পূর্ণ ফ্যাকাশে, চোখ দুটি কালো গর্ত। সাফা চমকে পিছনে ফিরতেই কেউ নেই। কিন্তু সেদিন থেকে সে এবং সাবা প্রায়ই একসাথে থাকা অবস্থায় একে অপরকে দ্বিতীয় সংস্করণ দেখতে শুরু করে। ঘটনা চরমে ওঠে গত জানুয়ারিতে। সাফা একা বাড়িতে, সে লিভিং রুমের বড় আয়নায় নিজেকে দেখছে। হঠাৎ আয়নার প্রতিবিম্বটি তার সাথে সিঙ্কে চলা বন্ধ করে দিল। আয়নার সাফা ধীরে ধীরে হাসতে লাগল, যখন আসল সাফার মুখে আতঙ্ক। আয়নার সাফা হাত দিয়ে আয়না স্পর্শ করল এবং আসল সাফা মনে করল সে ঠান্ডা কাঁচ অনুভব করছে। তারপর আয়নার সাফা চিৎকার করে বলল, আমি আসল, তুমি প্রতিবিম্ব, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। সাফা জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফেরার পর দেখে সাবা তার পাশে বসে কাঁদছে। সাবা বলে সে রান্নাঘর থেকে সাফার চিৎকার শুনে ছুটে এসেছে এবং সাফাকে আয়নার সামনে মাটিতে পড়ে থাকতে দেখেছে, কিন্তু আয়নাটি ফাটা ছিল, যেন কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। ওঝার হস্তক্ষেপ ও চমকপ্রদ সত্য। তারা এক ওঝার সাহায্য নেয়, যে আসার পর বলল এই ফ্ল্যাটে আগে একজন যুবক থাকত যে চরম মানসিক রোগে ভুগত এবং আত্মহত্যা করে। সে তার নিজের প্রতিবিম্বকে শত্রু ভাবত। তার অশান্ত আত্মা এখন মায়া সৃষ্টি করতে পারে, মানুষের মনে বিভ্রাম তৈরি করতে পারে, তাদের নিজেদের প্রতিফলনকেই শত্রু বানিয়ে দেয়। ওঝা একটি শান্তিকরণ পূজা করলেন এবং প্রধান আয়নাটি সরিয়ে ফেললেন। তিনি বললেন, এই আত্মাটি দুর্বল, কিন্তু এটি মানুষের নিজের ভয় ও সন্দেহকে শক্তি হিসাবে ব্যবহার করে। সমাধান নয়, সমঝোতা। পূজার পর পরিবেশ স্বাভাবিক হয়, কিন্তু তাহসিনা বলেন যে সাফা ও সাবা কখনোই পুরোপুরি স্বস্তি পায়নি। সাফা তাকে বলেছে, ওঝা বলেছে আত্মা চলে গেছে, কিন্তু আমি জানি সে যায়নি, সে এখনও আছে, শুধু সরাসরি দেখা দেয় না। এখনও যখন আমি খুব ক্লান্ত থাকি বা রাতে জেগে থাকি, আমি আমার পেরিফেরাল ভিশনে আমাকে অনুসরণ করতে দেখি। দর্পণে তাকালে কখনো কখনো মনে হয় আমার প্রতিবিম্ব 1 সেকেন্ড দেরিতে সাড়া দিচ্ছে। আর সবচেয়ে ভয় পাই যখন আমি আমার ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করি। মাঝে মাঝে ঠিক ক্যামেরা চালু হওয়ার আগের মুহূর্তের ব্ল্যাক স্ক্রিনে আমি আমার নিজের মুখ দেখি, আর সে হাসছে। আমরা বাসা বদলাবার চেষ্টা করছি, কারণ এখানে সমস্যাটা বাড়ি নয়, সমস্যাটা আমাদের মনের মধ্যে ঢুকে গেছে, আর সেটাকেই তাড়ানো সবচেয়ে কঠিন। তো বন্ধুরা, আজকের এপিসোড 11 এখানেই শেষ। আজকের 4টি ঘটনা, মৃতের ফোন কল, শিশু আত্মার সঙ্গ, ওঝার শেষ যুদ্ধ আর মায়ার রাজ্য, এগুলো শুধু গল্প নয়, এগুলো আমাদের চারপাশে ঘটা সেই সব অস্বস্তিকর সত্যের ছায়া যাদের আমরা উপেক্ষা করতে চাই, কিন্তু রাত 10টার পর এই সব ছায়াগুলোই প্রাধান্য পায়। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারও যদি এমন কোনো অভিজ্ঞতা থেকে থাকে যা আপনি শেয়ার করতে চান, আমাদের ইমেল করুন
মনে রাখবেন, আপনি একা নন, কারণ রাত 10টা মানেই অশরীরীর রাত। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে। শুভরাত্রি।